আজকে আমাদের পড়াও তেমন খুব বেশি কিছু নাই, আমরা গত ক্লাসটাকে একটু এক্সটেনশন করবো। আমরা নতুন চ্যাপ্টার শুরু করতে চাই না, নতুন সেকশন শুরু করতে চাই না। আমরা গত ক্লাসটা একটু এক্সপ্লেইন করবো। আমরা যেটা নিয়ে পড়ছিলাম মূলত এটা হচ্ছে যে রিকার্ডিয়ান ইকুইভ্যালেন্স নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। রিকার্ডিয়ান ইকুইভ্যালেন্স হচ্ছে মূলত সরকার যে কেনাকাটা করে, সরকার যে ক্রয় করে, সেই ক্রয়টাকে সংস্থান করার জন্য, ফাইন্যান্স করার জন্য, সরকারি গভর্নমেন্ট পারচেজকে ফাইন্যান্স করার জন্য সরকারের দুটো উপায় আছে। একটা হচ্ছে ট্যাক্স রেভিনিউ কালেকশন করা, ট্যাক্সের মাধ্যমে এই গভর্নমেন্ট পারচেজটাকে মেটানো। আর 2 নম্বর অপশনটা হচ্ছে ট্যাক্স ইম্পোজ না করে জনগণের উপরে সরকার ইচ্ছা করলে টাকা ধার নিয়ে বা ঋণ নিয়ে ডেট ফাইন্যান্সিং করতে পারে, ঋণের মাধ্যমে এই সরকারি ব্যয়টাকে ফাইন্যান্স করতে পারে। কিন্তু এই রিকার্ডিয়ান ইকুইভ্যালেন্সটা যেটা বলার চেষ্টা করে, সরকার যেভাবেই সরকারি ব্যয়টাকে নির্ভর করুক না কেন, ট্যাক্সের মাধ্যমে জনগণ থেকে টাকা নিয়ে কিংবা ট্যাক্স না দিয়ে ঋণ নিয়ে টাকা যদি সরকার খরচ করে, দুটো ইকোনমিক ইম্প্যাক্ট একই রকম পড়ে। অর্থনীতির উপর যে প্রভাব, ইকোনমিক গ্রোথ বা ইনভেস্টমেন্ট, এগুলোর উপর যে প্রভাবটা পড়ে সেটা একই রকম হয়। কেমন? তার যুক্তিটা হলো, তার যুক্তিটা ছিল কি রিকার্ডো? যুক্তিটা হচ্ছে যে গভর্নমেন্ট মনে করো ট্যাক্স কমার আপ করলো, কেমন, তার পরিবর্তে গভর্নমেন্ট ডেট ফাইন্যান্সিং করলো বা বন্ড ইস্যু করলো। বন্ড ইস্যু করা হয় ঋণ গ্রহণ করার জন্য। তো গভর্নমেন্ট যদি বন্ড ইস্যু করে, ট্যাক্স ইম্পোজ না করে, তাহলে এই ঋণের টাকাটা গভর্নমেন্টকে ভবিষ্যতে বা ফিউচারে কোনো একটা সময় পরিশোধ করতে হবে। শুধুমাত্র ঋণের টাকাটা না, সুদ সহ পরিশোধ করতে হবে। এই টাকাটা গভর্নমেন্ট কোথায় পাবে? গভর্নমেন্টকে জনগণের উপর ট্যাক্স ইম্পোজ করে টাকাটা কালেকশন করতে হবে। সুতরাং গভর্নমেন্ট এখন যদি ট্যাক্স ইম্পোজ না করে, পরবর্তীতে যদি ট্যাক্স ইম্পোজ না করে ঋণের মাধ্যমে ফাইন্যান্সটা করে, এই ঋণের টাকাটা গভর্নমেন্টকে ভবিষ্যতে উইথ ইন্টারেস্ট সহ পে করতে হবে। সুতরাং জনগণ যদি এখন বন্ডের মালিক বা বন্ড অ্যাসেটের মালিক হচ্ছে, কিন্তু তাকে ভবিষ্যতে কি করতে হবে? গভর্নমেন্টের যখন ঋণ পরিশোধ করবে, তখন গভর্নমেন্ট যখন তাদের উপর ট্যাক্স ইম্পোজ করবে উইথ ইন্টারেস্ট রেট, তখন আসলে দুটো ইফেক্টটা সমান হয়ে থাকে। এটাকে এভাবে বলা হয় যে আমি গভর্নমেন্ট যদি মনে করো ডেলটি পরিমাণ কম ট্যাক্স ইম্পোজ করলো, ডেলটি পরিমাণ বর্তমানে, কেমন, তাহলে গভর্নমেন্টকে ভবিষ্যতে ডেলটি ইনটু 1+r, 1+r হচ্ছে যে ইন্টারেস্ট রেটটা জমা হবে এই ট্যাক্সের উপরে, কেমন, বা বন্ডের উপরে, ডেলটি ইনটু 1+r এই পরিমাণ বন্ডের টাকা পরিশোধ করতে হবে জনগণকে। এবং দুটো প্রেজেন্ট ভ্যালু একই রকম, টি এর প্রেজেন্ট ভ্যালু টি আর 1+r ইনটু ডেল টি এর প্রেজেন্ট ভ্যালু একই রকম, কেমন। অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স এন্ড প্রেজেন্ট ভ্যালু অফ ডেট ইজ দ্য সেম হওয়ার কারণে এই যে জনগণ যারা বন্ড হোল্ড করছে, তাদের যে লাইফ টাইম বাজেট কনস্ট্রেইন্ট, সেই লাইফ টাইম বাজেট কনস্ট্রেইন্টের উপর কোনো প্রভাব পড়ে না গভর্নমেন্টের, এবং মানুষের যে হাউস হোল্ডের যে লাইফ টাইম বাজেট কনস্ট্রেইন্ট, সেটা কোনোভাবে প্রভাবিত হয় না। এবং বাজেট কনস্ট্রেইন্টে প্রভাবিত যেহেতু হয় না, এবং অবজেক্টিভ ফাংশনে যেহেতু কোনো পরিবর্তন আসছে না, সে কারণে সলিউশনের কোনো পরিবর্তন আসে না, সলিউশনটা আগের মতোই থাকে। ফলে ইকোনমির উপর কোনো প্রভাব পড়ে না। এটা হচ্ছে রিকার্ডিয়ান ইকুইভ্যালেন্স। এটা হচ্ছে আমরা বলেছিলাম যে রিকার্ডিয়ান ইকুইভ্যালেন্সে যে আমরা এখানে ট্যাক্স স্মুথিং এর কথা বলেছিলাম। আমরা ট্যাক্স স্মুথিং নিয়ে আলোচনা করছিলাম আমরা, যে যদি ট্যাক্সটা যদি ডিস্টরশনারি হয়, কেমন, ট্যাক্সটা যদি ডিস্টরশনারি হওয়ার অর্থ হলো যে ট্যাক্স ইম্পোজ করা হলে তার একটা ব্যাড ইফেক্ট পড়ে ইকোনমির উপর, একটা ডিস্টরশনারি ইফেক্ট পড়ে, একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে ইকোনমির উপর, কর্মস্থিতিটা কমে যায় বা বিরূপ প্রতিক্রিয়া পড়ে। তো যদি এই ট্যাক্সের ইফেক্টটা যদি ইনক্রিজিং হয়, বা ট্যাক্সের যে ডিস্টরশনারি ইফেক্ট বা বিরূপ প্রভাব, এটা যদি ইনক্রিজিং হয়, ইনক্রিজিং মানে যে 1 টাকা ট্যাক্স ইম্পোজ করলে যে পরিমাণ বিরূপ প্রভাব পড়বে, 2 টাকা ট্যাক্স ইম্পোজ করলে আরো বেশি হারে পড়বে এই বিরূপ প্রভাবটা, কেমন, এটাকে হচ্ছে ইনক্রিজিং রেটে ডিস্টরশনটা সৃষ্টি হওয়া। এটাকে আমরা মার্জিনাল ইউটিলিটির সাথে কম্পেয়ার করেছিলাম। আমরা বলেছিলাম যে মানুষ যখন কোনো কিছু ভোগ করে, তখন মার্জিনাল ইউটিলিটি ফল করে, কেমন, ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। আর এখানে আমরা উল্টো বলছি যে এখানে ট্যাক্স ইম্পোজ করা হলে ডিস্টরশনারি কস্ট বৃদ্ধি পায়, এবং সেটা ইনক্রিজিং রেটে বৃদ্ধি পায়। যত বেশি ট্যাক্স ইম্পোজ করা হবে, তত বেশি রেটে ডিস্টরশন সৃষ্টি হবে। অর্থাৎ এটা একটা কোয়াড্রেটিক ফাংশন হিসেবে আমরা এটাকে ট্রিট করেছিলাম, আমরা বিবেচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে সিটি আর কস্ট
of distortional that arises from tax equals yt into function of tt by yt. By আমরা এটাকে এভাবে বলেছিলাম যে ct by yt equal to ct by yt মানে distortionary cost as a ratio of gdp. gdp এর কত পার্সেন্ট ডিস্টরশন সৃষ্টি হচ্ছে is a function of tax as a portion of gdp বা tt by yt. আমরা বলেছিলাম যে ফাংশনটা হলো ফাংশনের একটা ফর্ম আছে যে এটা যদি ট্যাক্স যদি 0 হয় তাহলে ডিস্টরশনও 0 হবে এবং যদি ট্যাক্স কে ইনক্রিজ করা হয় তাহলে ডিস্টরশনটা বাড়বে। অর্থাৎ এটা যে সেকেন্ড ডিফারেন্সিয়েশন f ডাবল প্রাইম এই ফাংশনটার যে ভ্যালু সেটা গ্রেটার দ্যান 0। তো আমরা এই ফাংশনটাকে আমরা মিনিমাইজ করি। আমরা সাধারণত ভালো কিছুকে ম্যাক্সিমাইজ করি আর খারাপ কিছুকে আমরা মিনিমাইজ করি। কেমন এটা হলো অবজেক্টিভ ফাংশন। এটা হলো যে ইউটিলিটি যেহেতু ভালো মানে ইউটিলিটি পছন্দ করে তাই মানুষ ইউটিলিটিকে ম্যাক্সিমাইজ করে, আর কস্ট যেহেতু মানুষ পছন্দ করে না কস্ট এইজন্য কস্টকে মানুষ মিনিমাইজ করে। তো এখানে এই ডিস্টরশনারি কস্টকে মিনিমাইজ করা হয়। আমরা এই মিনিমাইজেশন প্রসিজারটাকে আমরা কন্টিনিউয়াস ফর্মে না রেখে এটাকে আমরা ডিসক্রিট ফর্মে রেখেছি। আমরা ডিসক্রিট ফর্মে রাখা মানে এটাকে আমরা সামেশন সাইন দিয়ে আমরা এই ফাংশনটাকে লিখেছি। আমরা লাইফ বা একটা যে লাইফ টাইম যে ডিস্টরশন লাইফ টাইম ট্যাক্স এর মাধ্যমে সেটাকে আমরা একটা ডিসক্রিট ফর্মে লিখেছি এবং এটাকে আমরা সামেশন সাইন দিয়ে লিখেছি, ইন্টিগ্রেশন দিয়ে না লিখে, যেহেতু এটা একটা ডিসক্রিট ফাংশন। আমরা এই যে কস্টের যে প্রেজেন্ট ভ্যালু সেটা প্রেজেন্ট ভ্যালু আমরা বের করেছি e পাওয়ার r তে দিয়ে করা হয় কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে, আর এখানে আমরা করি 1/1 প্লাস r পাওয়ার t, এটা দিয়ে আমরা ডিসকাউন্ট করি এই কস্টগুলোকে। কেমন? তো আমরা এই কস্ট ফাংশন বা yt ইনটু ফাংশন অফ tt বাই yt এটাকে আমরা 1/1 প্লাস r পাওয়ার t এটা দিয়ে ডিসকাউন্ট করেছি এবং এটাকে সামেশন করে আমরা টোটাল যে ডিস্টরশন সেটাকে আমরা বের করেছি। টোটাল ডিস্টরশনের প্রেজেন্ট ভ্যালু আমরা বের করেছি 1/1 প্লাস rt দিয়ে গুণ করে। এবং এটা একটা কনস্ট্যান্ট আছে, এই গভর্নমেন্টের যে বাজেট কনস্ট্যান্ট আছে ট্যাক্সটাকে এমন ভাবে নির্ধারণ করতে হবে। এখানে আমাদের চয়েস ভেরিয়েবল হলো ট্যাক্স, বিভিন্ন পিরিয়ডে ট্যাক্স কত হবে, T0 পিরিয়ডে কত, T1 পিরিয়ডে কত, এখানে বিভিন্ন পিরিয়ডে ট্যাক্স কত হবে সেটা গভর্নমেন্টের নির্ধারণ করা বিষয়, বা এটা আমাদের চয়েস ভেরিয়েবল। এটা আমাদের কেমন গভর্নমেন্ট এটা চয়েস করে কোন পিরিয়ডে ট্যাক্স কত হবে, বা টাইম পাথ অফ ট্যাক্স এটা গভর্নমেন্টের অপটিমালি বের করতে হবে, এটা আমরা ধরে নিচ্ছি। তো এখানে একটা গভর্নমেন্টের বাজেট কনস্ট্যান্ট আছে, ট্যাক্সটা যে কোনো রকম হতে পারবে না, একটা বাজেট কনস্ট্যান্ট স্যাটিসফাই করতে হবে। এবং গভর্নমেন্টের যে বাজেট কনস্ট্যান্ট সেই বাজেট কনস্ট্যান্টটা হলো যে ট্যাক্স কালেকশনের পরিমাণটা বা গভর্নমেন্টের যে রেভিনিউটা গভর্নমেন্টের এক্সপেন্ডিচারের সমান হবে। এক্সপেন্ডিচার দুটো পার্ট আছে, একটা হচ্ছে জিটি গভর্নমেন্ট পারচেজেস, আর একটা পার্ট হলো সরকার যে ঋণ নিয়েছে বা ঋণের যে বোঝা আছে ডেট স্টক, কারেন্ট ডেট স্টক, সেই ডেট স্টকটাকে বা ঋণের বোঝাটাকে মেটাতে হবে। অর্থাৎ D0 amount of debt that exists at present plus the present value of government expenditure. গভর্নমেন্ট যে এক্সপেন্ডিচার গুলো করবে বিভিন্ন পিরিয়ডে জিটি সেটা প্রেজেন্ট ভ্যালু, তো সেটাকে আমরা 1/1 প্লাস r পাওয়ার t এটা দিয়ে গুণ করব আমরা। এটা হলো বাজেট কনস্ট্যান্ট। ট্যাক্স কে গুণ করব 1/1 প্লাস r দিয়ে এটা প্রেজেন্ট ভ্যালুটা বের করার জন্য। অর্থাৎ present value of tax or present value of revenue of the government equals the present value of cost or purchases of the government, D0 plus sum of GT multiplied by 1/1 plus RT। এটা হলো গভর্নমেন্টের বাজেট কনস্ট্যান্ট। এটা আমরা গত ক্লাসে আমরা দেখেছি আমরা, এবং এই প্রবলেমটাকে আমরা সলভ করার জন্য আমরা এটাকে বলা হয় অপটিমাল কন্ট্রোল প্রবলেম বলা হয় এগুলোকে, আমরা বা ডাইনামিক অপটিমাইজেশন বলা হয়। তো আমরা এখানে ট্যাক্সের টাইম পার্টটা আমরা বের করতে চাই। তো আমরা এই প্রবলেমটাকে সলভ সিম্পলি না করে ল্যাগুয়েজ ফাংশন গঠন করে না করে আমরা তার পরিবর্তে পারটারবেশন আর্গুমেন্ট ব্যবহার করেছি। আমরা পারটারবেশন আর্গুমেন্ট মানে আমি যদি অপটিমাল পাথ থেকে একটু সরে যাই, একটু বিচ্যুত হই, তাহলে আমার যে অবজেক্টিভ ফাংশনের যে ভ্যালু সেটা কোনো চেঞ্জ হবে না, যদি পাথটা যদি অপটিমাল পাথ হয়। আর পাথটা যদি অপটিমাল পাথ না হয়, আমি যেটা পাথ বের করার চেষ্টা করছি, ট্যাক্সের যে পাথ বিভিন্ন পিরিয়ডে কি পরিমাণ ট্যাক্স আরোপ করা হবে, সেই ট্যাক্স পাথটা যদি অপটিমাল না হয় তাহলে আমি সেই নন অপটিমাল যে ট্যাক্স পাথ সেখান থেকে আমি যদি সামান্য পরিমাণে ডিভিয়েট করি, আইদার আমার কস্ট বাড়বে অর আমার কস্ট কমবে, আমার স্থির থাকবে।
অপটিমাল পয়েন্ট থেকে সামান্য পরিমাণ মুভ করলে আমাদের অবজেক্টিভ ফাংশনের ভ্যালুটা চেঞ্জ হয় না। এটা হচ্ছে এই পারটারবেশন আর্গুমেন্ট যদি আমরা আমরা দুটো জিনিস বের করেছি, একটা মার্জিনাল বেনিফিট বের করেছি আমরা। যদি কোনো একটা পার্টিকুলার পিরিয়ডে ট্যাক্সটা একটু কমানো হয়, মনে করো টি পিরিয়ডে ট্যাক্সকে আমি ডেল্টি পরিমাণ কমিয়ে দিলাম টি পিরিয়ডে, তো এই যে আমি ট্যাক্সকে একটা নির্দিষ্ট পরিমাণ কমালাম, কমানোর কারণে আমার একটা বেনিফিট জেনারেট হবে, যেহেতু ট্যাক্স কমালে ডিস্টরশন কমে, বলে এটা একটা বেনিফিট সোসাইটির জন্য। তো এই বেনিফিটের পরিমাণটা হলো কত, এটাকে আমরা এই অবজেক্টিভ ফাংশনের ডিফারেন্সিয়েশন করে বের করেছি। অবজেক্টিভ ফাংশন যেটা, অবজেক্টিভ ফাংশন মানে ওয়াই টি ইনটু ফাংশন অফ টি বাই ওয়াই টি, ট্যাক্স এজ এ রেশিও অফ জিডিপি ফাংশন অফ। তো সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করেছি উইথ রেসপেক্ট টু ট্যাক্স। ডিফারেন্সিয়েট করে আমরা একটা মান পেয়েছি, যেটাকে আমরা বলেছি মার্জিনাল বেনিফিট বলেছি আমরা। ঠিক একইভাবে আমাকে পরবর্তী পিরিয়ডে যে আমাকে কি করতে হবে, আমি যে ডেল্টা পরিমাণ ট্যাক্স কমিয়েছি টি পিরিয়ডে, আমাকে টি প্লাস ওয়ান পিরিয়ডে যে কি করতে হবে, ডেল্টি ইনটু ওয়ান প্লাস আর পরিমাণ ট্যাক্স বাড়াতে হবে এটাকে মেক আপ করার জন্য, কেমন? এবং সেটা করতে গেলে আমার একটা কষ্টের সৃষ্টি হবে, যেটাকে বলা হচ্ছে মার্জিনাল কস্ট। এই যে ট্যাক্স ইনক্রিজ করা হবে টি প্লাস ওয়ান পিরিয়ডে, যেটাকে মার্জিনাল কস্ট বলা হচ্ছে, সেই মার্জিনাল কস্টের পরিমাণটা হচ্ছে আমরা অবজেক্টিভ ফাংশনকে ডিফারেন্সিয়েট করব এট টাইম টি প্লাস ওয়ান পিরিয়ডে আমি এই অবজেক্টিভ ফাংশন থেকে ডিফারেন্সিয়েট করব with respect to del t। ডিফারেন্সিয়েট করে আমরা একটা ভ্যালু পাবো যেটাকে বলা হবে মার্জিনাল কস্ট। তো অপটিমাল ট্যাক্স পাথের জন্য মার্জিনাল বেনিফিট এবং মার্জিনাল কস্ট এই দুটোকে সমান হতে হবে। তো দুটোকে সমান ধরে যদি সলভ করে আমরা দেখেছি যে আমরা যে একটা কন্ডিশন পেয়েছি, ইকুইলিব্রিয়াম কন্ডিশন, অপটিমাল টাইম ট্যাক্স পাথের যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন সেটা হলো যে টি বাই ওয়াই টি ইকুয়াল টু টি প্লাস ওয়ান বাই ওয়াই টি প্লাস ওয়ান। অর্থাৎ টি পিরিয়ডে ট্যাক্স জিডিপি রেশিওটা টি প্লাস ওয়ান পিরিয়ডে ট্যাক্স জিডিপি রেশিও সমান হবে, অর্থাৎ প্রত্যেক পিরিয়ডে ট্যাক্স জিডিপি রেশিওটা সমান হবে, যেটাকে বলা হচ্ছে যে ট্যাক্স অ্যাজ এ পোর্শন অফ জিডিপি শুড রিমেইন সেম ইন অল পিরিয়ড অর অ্যাক্রস অল পিরিয়ড, সকল পিরিয়ডে সমান হবে। অর্থাৎ আমরা একটা এভারেজ ট্যাক্স রেট আমরা বিভিন্ন পিরিয়ডের জন্য ইম্পোজ করব, কেমন? এটাকে বলা হচ্ছে ট্যাক্স স্মুদিং। স্মুদিং মানে সমান, ট্যাক্সটাকে মসৃণ করা, কখনো বেশি ট্যাক্স কখনো কম ট্যাক্স আরোপ করলে আমার টোটাল কস্টটা মিনিমাইজ হবে না বা অবজেক্টিভ ফাংশনটা মিনিমাইজ হবে না, মানে এটাকে বলা হচ্ছে ট্যাক্স স্মুদিং বলে। তো ট্যাক্স শুধু ট্যাক্স স্মুদিংটা যে হয় তা হয়, এটা অন্যান্য কনটেক্সটেও হয়, যেমন কনজিউমারের কনটেক্সটে পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিসে ওখানে এক ধরনের স্মুদিং হয়, সেটা হচ্ছে কনসাম্পশন স্মুদিং। যে কনসাম্পশনটাকে মানুষ বিভিন্ন পিরিয়ডে বিভিন্ন রকম আয় করে, কোনো পিরিয়ডে বেশি আয় করে, কোনো পিরিয়ডে কম আয় করে, কিন্তু মানুষ যখন ভোগ করে তখন সে চেষ্টা করে যে তার ভোগের স্ট্যান্ডার্ডটা মেনটেন করার জন্য, একটা নির্দিষ্ট লেভেলে ভোগ করার জন্য বা একটা এভারেজ লেভেলে ভোগ করার চেষ্টা করে, এতে তার টোটাল ইউটিলিটি ম্যাক্সিমাইজড হয়, কেমন? তাহলে এটা হলো আমাদের স্মুদিং, ট্যাক্স স্মুদিং বা কনসাম্পশন স্মুদিং, যেটা পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিসে ঘটে থাকে এটা। এবং এই ট্যাক্স স্মুদিংকে আমরা পরবর্তীতে ব্যাখ্যা করেছি যে আনসার্টেনিটি থাকলে, ট্যাক্স স্মুদিং আন্ডার আনসার্টেনিটি, আনসার্টেনিটি যখন থাকবে, অর্থাৎ কি পরিমাণ ট্যাক্স আসবে, কি পরিমাণ ইনকাম হবে আগামী বছরে টি প্লাস ওয়ান পিরিয়ডে, যদি কারেন্ট পিরিয়ড কি হয়, তাহলে আমাদেরকে তখন এক্সপেকটেশন সিম্বল ব্যবহার করতে হয়। তখন আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো এক্সপেক্টেড ভ্যালু অফ অফ ট্যাক্স এন্ড ইনকাম রেশিও এট পিরিয়ড টি প্লাস ওয়ান, সেটাকে বিবেচনা করতে হয়। এবং কিন্তু আমরা একই ধরনের রেজাল্ট পাই। আমরা দেখেছি যে আমরা যখন এই এক্সপেক্টেড যখন ভ্যালু ব্যবহার করি আমরা, এবং বিশেষ করে এই ডিস্টরশন ফাংশন যেটা ট্যাক্সের, সেটা যদি কোয়াড্রেটিক ফাংশন হয়, তাহলে এটাকে যখন ডিফারেন্সিয়েট করা হয় তখন সেটা লিনিয়ার ফাংশন হয়ে যায়। লিনিয়ার ফাংশন যখন হয়ে যায় তখন আমরা বলতে পারি যে আমরা যে রেজাল্টটা পাই সেই রেজাল্টটা হলো টি বাই ওয়াইটি বা ট্যাক্স অ্যাজ এ পোর্শন অফ জিডিপি ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ ট্যাক্স অ্যাজ এ পোর্শন অফ জিডিপি ইন পিরিয়ড টি প্লাস ওয়ান, অর্থাৎ টি প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াইটি প্লাস ওয়ান, এই রেজাল্ট আমরা পাই। শুধু পার্থক্যটা হলো এখানে এক্সপেকটেশন সাইন একটা যুক্ত হয় এখানে, এই টি প্লাস ওয়ান পিরিয়ডের জন্য এক্সপেক্টেড ভ্যালু অফ টি প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াইটি প্লাস ওয়ান। এটা আমরা এটাকে এভাবে বলেছি, যদি হয় টি 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 অর্থাৎ আমরা আনসার্টেনিটি আন্ডারে যে ট্যাক্স স্মুদিং ফর্মুলা
Tax smoothing under uncertainty. সেখানে আমরা দেখেছি যে ট্যাক্স কালেকশনের পরিমাণ টি পিরিয়ডে এখানে এক্সপেকটেশন লাগে না, যেহেতু কারেন্ট পিরিয়ডে আমরা এটা রেজাল্ট আমরা জানি বর্তমানে ট্যাক্স কত এবং বর্তমানে জিডিপি কত সেটা আমরা জানি। যেটা জানি না সেটা হচ্ছে আগামী বছর কত সেটা আমরা জানি। আমরা বলছি যে কারেন্ট পিরিয়ডে ট্যাক্স জিডিপি রেশিওটা আগামী বছরের যে ট্যাক্স জিডিপি রেশিওর এক্সপেক্ট ভ্যালু তার সমান হবে। তো এটাকে আমরা বলছি যে এই এই ট্যাক্স জিডিপি রেশিওটা রেশিও follows a random walk. Ratio follows random walk. কারণ random walk মডেলের বৈশিষ্ট্য হলো যে আগামী ভ্যালুটা কত হবে কোন একটা চলকের সেটা প্রেডিক্ট করা যায় না, বলা যায় না। অর্থাৎ আগামী বছরের ট্যাক্স জিডিপি রেশিও কত হবে সেটা প্রেডিক্ট করা যাবে না, যেটা আমরা এটা সমান হবে। অর্থাৎ আগামী বছরের ট্যাক্স জিডিপি রেশিওটা কার সমান, বর্তমান পিরিয়ডে যে ট্যাক্স জিডিপি রেশিও তার সমান। একটু উল্টো হবে আমরা এই আমরা যে র‍্যান্ডম ওয়াক মডেল ব্যবহার করেছিলাম যে ইকোনোমেট্রিক্সে yt equal to yt minus 1 প্লাস একটা র‍্যান্ডম টার্ম আছে তাই না, বিটি বা বিউটি। এটাকে এক মিনিট আগানো হলে আমরা গত ক্লাসে বলেছি yt plus u or v t plus 1, এটা একটা র‍্যান্ডম ওয়াক মডেল। কেমন ইউটাকে আগে জিরো হিসেবে চিন্তা করো, এটা বলতে জিরো, এক্সপেকটেশন না হলে এটা জিরো হয়ে যাবে। কেমন তাহলে এটা যে এক্সপেক্টেড ভ্যালু সেটা কার সমান, এটা কারেন্ট এটা আমরা জানি, এটা হলো yt এর সমান। তো আমরা এটাকে যদি এই পাশে নিয়ে যাই আর এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি yt equal to expected value of yt plus 1। এটার সাথে যে মিল আছে, এখানে y এর জায়গায় t by yt, এখানে yt plus 1 এর জায়গায় t plus 1 by yt plus 1। সুতরাং এটা একটা র‍্যান্ডম ওয়াক মডেল, যেহেতু এটা একটা র‍্যান্ডম ওয়াক মডেল সেখানে এটাকে আমরা র‍্যান্ডম ওয়াক মডেল বলছি। অর্থাৎ ট্যাক্স জিডিপি রেশিওটা র‍্যান্ডম ওয়াক মডেলকে অনুসরণ করে। র‍্যান্ডম ওয়াক মডেলের বৈশিষ্ট্য হলো যে আমরা প্রিভিয়াস ভ্যালু থেকে বা প্রিভিয়াস ইনফরমেশন থেকে ফিউচারকে প্রেডিক্ট করতে পারি না। আমরা আগে বলেছিলাম যে র‍্যান্ডম ওয়াক এটা এইজন্যই বলা হয়, একজন মাতাল ব্যক্তি ইনটক্সিকেটেড হয়ে মাতাল হয়ে সে বাসায় ফিরছে মনে করো বার থেকে, সে শুধু একেবারে মাতাল, সুতরাং সে কোন দিকে হাঁটছে, পা স্টেপটা কোন দিকে দিবে সে নিজেই জানে না। একটা স্টেপ ডান দিকে দিল, একটা স্টেপ বাম দিকে দিল, সে কোন দিকে যাচ্ছে সেটা জানে না, এটাকে র‍্যান্ডম ওয়াক বলা হয়। অর্থাৎ তার প্রিভিয়াস স্টেপের উপর ভিত্তি করে ফিউচার স্টেপটা কোন দিকে হবে সেটা প্রেডিক্ট করা যায় না, এজন্য এটাকে র‍্যান্ডম ওয়াক বলা হয়। অর্থাৎ একটা ভেরিয়েবলের কারেন্ট ভ্যালু কিংবা প্রিভিয়াস ভ্যালুকে অ্যানালাইসিস করে বা বিশ্লেষণ করে ভবিষ্যৎ স্টেপটা কত হবে সেটা যদি বলা না যায় তাহলে আমরা বলি যে সেই সিরিজটা একটা র‍্যান্ডম ওয়াক সিরিজ। এখানেও ঠিক তাই, এই ট্যাক্স জিডিপি রেশিওটা একটা র‍্যান্ডম ওয়াক সিরিজকে অনুসরণ করে, এটাকে প্রেডিক্ট করা যায় না। কেমন? আচ্ছা, তো এটা একটা ইমপ্লিকেশনস আছে, এটা ইমপ্লিকেশনস হলো ডেফিসিটের উপর। আমাদের এটা মূল উদ্দেশ্য হলো, এই মডেলটা ব্যবহারের মূল উদ্দেশ্য হলো ডেফিসিটকে প্রেডিকশন করা, যে গভর্নমেন্টের যে বাজেট ডেফিসিট সেটা কি বাড়বে নাকি কমবে নাকি এটা কিসের উপর নির্ভর করবে সেটাকে প্রেডিক্ট করা। এই ট্যাক্স স্মুথিং মডেলের যে রেজাল্ট সেটার উপর ভিত্তি করে আমরা ডেফিসিটকে প্রেডিক্ট করতে পারি। আমরা যদি গভর্নমেন্ট পারচেজ যদি র‍্যান্ডম ওয়াক হয়, গভর্নমেন্ট এখানে আমরা বলছি ট্যাক্সটা র‍্যান্ডম ওয়াক, ট্যাক্স জিডিপি রেশিওটা গভর্নমেন্ট পারচেজ যদি অ্যাজ এ শেয়ার অফ জিডিপি যদি র‍্যান্ডম ওয়াক হয় তাহলে কোনো ডেফিসিট থাকবে না, কারণ ট্যাক্স অ্যাজ এ পোরশন অফ জিডিপি র‍্যান্ডম ওয়াক এবং গভর্নমেন্ট পারচেজ বা জি সেটাও যদি অ্যাজ এ পোরশন অফ জিডিপি র‍্যান্ডম ওয়াক হয় তাহলে এই দুটোর মধ্যে আর ডিফারেন্স থাকবে না। কেমন? বা প্রেডিক্টেবল ডিফারেন্স থাকবে না, এবং যদি প্রেডিক্টেবল ডিফারেন্স না থাকে তাহলে আমরা বলতে পারি যে বাজেট ডেফিসিটও থাকবে না, বা প্রেডিক্টেবল বাজেট ডেফিসিট সেখানে থাকবে না। বাজেট ডেফিসিট কখন সৃষ্টি হবে? তখন সৃষ্টি হবে যখন প্রেডিক্টেবল চেঞ্জ যখন থাকবে, টি
বাই ওয়াইটি কিংবা ট্যাক্স জিডিপি রেশিও, এটা যদি র্যান্ডম হোক না হয়, যদি প্রেডিক্ট করা যায় ভবিষ্যতে কোন দিকে মানটা যাবে, তাহলে আমরা বলতে পারি যে বাজেট ডেফিসিট সম্পর্কে আমরা তখন প্রেডিক্ট করতে পারবো। এখন দুটো কেসের কথা বলা হয়, দুটো एग्जांपल আমরা বলতে পারি। একটা एग्जांपल হলো যে ওয়ার টাইম সিচুয়েশন, ওয়ার পিরিয়ড, আমরা গত ক্লাসে বলেছি, আজকে একটু ডিটেইল আলোচনা করছি। তো ওয়ার পিরিয়ডের মধ্যে এই সাধারণত গভর্নমেন্ট বেশি ট্যাক্স ইম্পোজ করে জনগণের উপর ওয়ার পিরিয়ডে, টিটি বাই ওআইটি জিডিপির অনুপাতে ট্যাক্সের পরিমাণটা বিশেষ করে এই এক্সপেক্টেড ভ্যালু এটা বৃদ্ধি পায়, ট্যাক্স পিরিয়ড ওয়ার টাইম সিচুয়েশনে গভর্নমেন্টের মিলিটারি এক্সপেন্ডিচার প্রচুর বেড়ে যায়, এবং মিলিটারি এক্সপেন্ডিচার থেকে মেটানোর জন্য ইকোনমিক অ্যাক্টিভিটিও তখন কমে যায়, বিশেষ ইকোনমিক অ্যাক্টিভিটি, যে কারণে ট্যাক্সের পরিমাণটা বেড়ে যায়, এবং এই রেশিওটা একটা বাড়ার এক্সপেক্টেড ভ্যালু থেকে T+1 নিতে হবে। এই আগামীতে যদি ট্যাক্স রেশিওটা বাড়ার একটা সুযোগ সম্ভাবনা সৃষ্টি হয়, তখন আমরা প্রেডিক্ট করতে পারি ডেফিসিট যেটা সেটা বাড়বে। সুতরাং যেটা আমরা প্রেডিক্ট করতে পারছি ট্যাক্সটা কোন দিকে যাবে, সে কারণে আমরা বলতে পারি ডেফিসিটটা বাড়ার একটা সম্ভাবনা সৃষ্টি হবে। কেমন ডেফিসিট বাড়ার সম্ভাবনা সৃষ্টি হবে। আরেকটা সিচুয়েশন হলো যেটাকে বলে রিসেশনারি সিচুয়েশন। এই রিসেশনের মধ্যে তখন সেখানে এই ওয়াইটা ফল করে, রিসেশনের সময় জিডিপি ফল করে, কিন্তু ট্যাক্স সেই অনুপাতে ফল করে না। কেমন যে কারণে ট্যাক্স রিসেশনের সময় দেখা যাবে ট্যাক্সের উপরে জিডিপি বেশি হারে ফল করে, expected value of t +1 by y, এটাও ব্যাস করে, যেহেতু কর্পোরেট এক্সপেন্ডিচার বৃদ্ধি পায় রিসেশনের সময় তুলনামূলকভাবে বেশি বৃদ্ধি পায়, এবং ট্যাক্সও বেশি পাওয়া হয় গভর্নমেন্টকে, সে কারণে ডেফিসিটের পরিমাণ তখন বৃদ্ধি পায়। সুতরাং ডেফিসিট বৃদ্ধির দুটো সোর্স আছে এই মডেল অনুযায়ী, ট্যাক্স স্মুথিং মডেল অনুযায়ী। একটা সোর্স হলো ওয়ার টাইম সিচুয়েশনে বা যুদ্ধাবস্থায় এই ডেফিসিটটা বাড়তে পারে গভর্নমেন্টের, একটা হচ্ছে যে রিসেশনের সময় গভর্নমেন্ট ডেফিসিট বাড়ার একটা সুযোগ পাবে। এটা হলো আমাদের এই যে ট্যাক্স স্মুথিং মডেলের সিম্পল কনক্লুশন বা সিম্পল ইমপ্লিকেশনস। সিম্পল আমরা এখানে এটাকে একটা এক্সটেনশন করব, আমরা ট্যাক্স স্মুথিং মডেলটাকে এক্সটেনশন করব করে আমরা একটা বিশেষ রেজাল্ট আমরা ব্যাখ্যা করব, যেটাকে বলা হয় যে এক্সপানশনারি ফিসক্যাল কন্ট্রাকশন। এটাকে আমরা একটু ব্যাখ্যা করব। এটা তখন সৃষ্টি হয় যখন গভর্নমেন্ট পারচেজ তা যখন এন্ডোজেনাস হয়। আমরা এখানে যে গভর্নমেন্ট পারচেজের কথা আমরা এখানে বলছি, এখানে সেই গভর্নমেন্ট পারচেজটা হচ্ছে এক্সোজেনাস পারচেজ। এই দুটোর মধ্যে পার্থক্য হলো এক্সোজেনাস যখন হয় একটা চলক, তখন এর মানটা মডেলের মাধ্যমে নির্ধারিত হয় না, মডেলের বাইরে থেকে এটাকে চাপিয়ে দেওয়া হয়। আর যখন মডেলের ভিতর কোন একটা চলকের মান নির্ধারিত হয়, তখন সেটাকে বলি আমরা এন্ডোজেনাস ভেরিয়েবল। তো আমরা এই যে ট্যাক্স স্মুথিং মডেলটা আমরা ব্যাখ্যা করছি, সেখানে জিটি মানটা মডেলের মাধ্যমে নির্ধারিত হয়নি, জিটিটাকে আমরা বাইরে থেকে চাপিয়ে দিয়েছি, যে কারণে জিটা হলো এখানে এক্সোজেনাস। তো আমরা যেটাকে যদি এন্ডোজেনাস করি, যখন এটাকে বলা হয় এন্ডোজেনাস গভর্নমেন্ট পারচেজ, যেটা বলি আমরা এন্ডোজেনাস গভর্নমেন্ট পারচেজ। এন্ড যদি গভর্নমেন্ট পারচেজটা যদি এন্ডোজেনাস হয়, তখন একটা পসিবিলিটি সৃষ্টি হয়, সেটাকে বলা হয় and the possibility of এটাকে বলা হয় এক্সপানশনারি ফিসক্যাল কন্ট্রাকশন। একটু এটা কন্ট্রাডিক্টরি। এক্সপানশনারি মানে বৃদ্ধি পাওয়া, যেটা প্রভাব ইকোনমির উপর সম্প্রসারণমূলক হয়, বা কমপ্লেক্স এক্সপেন্ডিচার বাড়ালে যখন জিডিপি বাড়ে, আর যখন বাড়ে তখন আমরা বলি
যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইজ এক্সপানশনারি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়লে আয় বাড়ে, ইকোনমিক এক্সপানশন করে। এক্সপানশনারি ফিসক্যাল কন্ট্রাকশন, ফিসক্যাল মানে গভর্নমেন্ট আয় ব্যয়, ট্যাক্স কিংবা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। ফিসক্যাল কন্ট্রাকশন মানে যখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমানো হয়। Expansionary fiscal contraction. Fiscal contraction মানে ফর এক্সাম্পল জি কে যখন কমানো হয় সেটাকে ফিসক্যাল কন্ট্রাকশন বলে, কিংবা ট্যাক্স কে যখন বাড়ানো হয় তখন সেটাকে ফিসক্যাল কন্ট্রাকশন বলে। তো এই ফিসক্যাল কন্ট্রাকশনের মাধ্যমে সাধারণত আমরা আইএসএল এর মডেলে দেখেছি বা অন্যান্য জায়গায় দেখেছি, আমরা যখন ফিসক্যাল কন্ট্রাকশন করা হয় তখন জাতীয় আয় কমে আসে স্বাভাবিকভাবে। কেমন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমালে জাতীয় আয় কমে, জিডিপি কমে বা ওয়াই কমে, কিংবা ট্যাক্স কে বাড়ানো হলে জিডিপি কমে বা ওয়াই কমে। কিন্তু এখানে আমরা দেখব যে ফিসক্যাল কন্ট্রাকশন করা হলে, অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমানো হলে কিংবা ট্যাক্স বাড়ানো হলে আমাদের ইকোনমির এক্সপানশনারি প্রভাব পড়ে, ওয়াইটা বেড়ে যায়। এরকম একটা পসিবিলিটি সৃষ্টি হয় যদি গভর্নমেন্ট পারচেজ যদি এন্ডোজেনাস যদি হয়, গভর্নমেন্ট পারচেজ যদি এই ট্যাক্স স্মুথিং মডেলে, ট্যাক্স স্মুথিং মডেলে যদি গভর্নমেন্ট পারচেজটা যদি এন্ডোজেনাস হয় তাহলে এই সম্ভাবনা সৃষ্টি হয়। তো সাধারণত রিকার্ডের মডেলে এই ধরনের সমস্যা সৃষ্টি হয় না। রিকার্ডের যে বেসিক মডেলটা আছে সেখানে বলা হয় যে একটা ট্যাক্স কাট যদি করা হয় তাহলে ভবিষ্যতে আবার ট্যাক্স বাড়বে এবং দুটো প্রেজেন্ট ভ্যালু সমান থাকবে, ফলে বাজেট কনস্ট্যান্টে কোনো পরিবর্তন হবে না, রেজাল্টে কোনো পরিবর্তন হবে না। কিন্তু যখন গভর্নমেন্ট পারচেজ যখন এন্ডোজেনাস হবে, কেমন তখন যদি ট্যাক্সকে যদি কাটা হয়, ট্যাক্স যদি কমানো হয় কোনো একটা পিরিয়ডে, তাহলে ফিউচার ট্যাক্স ইনক্রিজ সেটা কম, যতটুকু ট্যাক্স কাটা হলো তার চেয়ে কম বাড়ার একটা এক্সপেকটেশন সৃষ্টি হবে। কেমন যদি ট্যাক্সটা যদি ডিসটরশনারি হয়, কারণ ট্যাক্সকে যদি কমানো হয় কোনো একটা পিরিয়ডে, ট্যাক্সকে কমানো হলে ডিসটরশনও কমে যায় ইকোনমির উপরে, যেহেতু ট্যাক্সের একটা ডিসটরশনারি প্রভাব আছে ইকোনমির উপরে। ট্যাক্সকে যখন কমানো হবে তখন ইকোনমিক ডিসটরশন কমবে, ইকোনমিক ডিসটরশন কমলে ইকোনমিক ইনকাম বৃদ্ধি পাবে ডিসটরশন কমার কারণে। কেমন ইনকাম বৃদ্ধি পাবে, ফলে ভবিষ্যতে আবার যে ট্যাক্স বাড়াতে হবে ভবিষ্যতে, কারণ প্রথম পিরিয়ডে ট্যাক্স কমানোর কারণে গভর্নমেন্টকে ঋণ দিতে হবে, হয়তো ডেট দিতে হবে, আবার এই ঋণটাকে পরিশোধ করতে হবে ভবিষ্যতে, যেটা পরিশোধ করতে হবে ট্যাক্স কালেকশন করে পরিশোধ করতে হবে। কিন্তু যেহেতু ট্যাক্সের একটা ডিসটরশনারি ইফেক্ট আছে, ট্যাক্স কমানো হলে ইকোনমি বেনিফিটেড হয়, ট্যাক্স বাড়ানো হলে ইকোনমি লুজার হয়। যেহেতু ট্যাক্সকে কমানো হয়েছে প্রথম পিরিয়ডে, কমানো হয়েছে হয়তো ঋণ নিয়ে বাকিটা মেকআপ করা হয়েছে, কিন্তু এই ঋণটাকে পরিশোধ করতে হবে ভবিষ্যতে। কিন্তু যেহেতু ট্যাক্স কমানোর কারণে ইকোনমির একটা পজিটিভ প্রভাব পড়ছে ইকোনমির উপরে, সেজন্য ভবিষ্যতে যে ট্যাক্সটা পরিশোধ করতে হবে সেটা পরিমাণটা না বেড়ে বরং কমে আসতে পারে। কেমন এরকম একটা পসিবিলিটি সৃষ্টি হবে এখানে। এবং এর ফলে কনজিউমার যারা আছেন তাদের লাইফ টাইম যে বাজেট কনস্ট্রেইন সেটা এক্সপানশন করবে, সেটা লাইফ টাইম বাজেট তাদের বৃদ্ধি পাবে। এই ট্যাক্স কমানোর কারণে গভর্নমেন্টের কনজিউমারদের লাইফ টাইম বাজেটের একটা এক্সপানশন করবে, এবং লাইফ টাইম বাজেটের যদি এক্সপানশন করে তখন তাদের কনসাম্পশন বাড়বে, তাদের কনসাম্পশন বাড়বে এবং এর একটা পজিটিভ ইমপ্যাক্ট ইকোনমির উপর লক্ষ্য করা যাবে। তো এটা একটা এক্সাম্পল হিসেবে মনে করো যে স্মল ট্যাক্স ইনক্রিজ suppose small tax increase signals that
there will be large reduction in স্যার ইনক্রিজের পরেরটা কি? small tax increase signals মানে hints দিচ্ছে জনগণকে যে একটা ট্যাক্স কে বাড়ানো হচ্ছে বর্তমানে, এর ফলে জনগণ একটা সিগন্যাল পাচ্ছে বা হিন্ট পাচ্ছে যে there will be a large reduction in future government purchases. Signals that there will be a large, আমরা দেখা এই কনসেপ্টটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি যে এক্সপেনশনারি ফিসক্যাল কন্ট্রাকশনটা কি জিনিস এবং এটা বাস্তবে দেখা যায় কিনা আসলে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করছি আমরা। তো মনে করে একটা স্মল ট্যাক্স ইনক্রিজ একটা বার্তা দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে there will be large reduction in future government purchases. There will be large reduction in future government purchases. তো এখানে যে কোনো অ্যাক্টিভিটিস টাইম পিরিয়ডের মাধ্যমে লিঙ্কড, যখন একটা অ্যাকশন নেওয়া হয় কোনো পিরিয়ডে সেটার প্রভাবটা অন্যান্য টাইম পিরিয়ডে পড়ে এবং দুটো প্রভাব বা এই ইন্টারলিঙ্কড প্রভাবগুলো মানুষের বিহেভিয়ারের মধ্যে বা ইকোনমিক ইফেক্টের মধ্যে একটা পরিবর্তন হবে। অর্থাৎ এখানে আমরা পিরিয়ডগুলিকে যদি আমরা আলাদা করে দেখি তখন আমরা যে রেজাল্টটা পাবো, আমরা যদি কোনো অন্য পিরিয়ডগুলোর সাথে লিঙ্ক না করি ভবিষ্যৎ পিরিয়ডগুলোতে কি ঘটবে এবং এই পিরিয়ডের অ্যাক্টিভিটির সাথে ভবিষ্যৎ পিরিয়ডগুলোর অ্যাক্টিভিটিগুলো কিভাবে লিঙ্কড সেটা যদি আমি বিশ্লেষণ না করি তাহলে অন্য ধরনের রেজাল্ট পাওয়া যাবে। যেমন আমরা বলে থাকি যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ানো হলে আমাদের ইনকামটা বাড়ে, এটা যখন সিঙ্গেল পিরিয়ডের কনটেক্সটে আমরা বিবেচনা করি। কিন্তু যখন আমরা পিরিয়ডগুলোকে লিঙ্ক করে দিই আমরা এক পিরিয়ড সাথে অন্য পিরিয়ডকে, এক পিরিয়ডে অ্যাক্টিভিটিস কনজিউমারের এক্সপেকটেশন মধ্যে পরিবর্তন আনে, সেটা ফিউচার যে অ্যাক্টিভিটিস বা ফিউচার যে ভেরিয়েবলের মান সেগুলোকে প্রভাবিত করে, তখন একটা নেট ইফেক্ট বা হোল ইফেক্ট বা ওভার টাইম যে ইফেক্ট সেই ইফেক্টটা ডিফারেন্ট হতে পারে। অর্থাৎ একটা সিঙ্গেল পিরিয়ডের জন্য কোনো একটা ইফেক্টকে অ্যানালাইসিস করলে যে রেজাল্ট পাওয়া যাবে, যদি অনেকগুলো পিরিয়ডকে কম্বাইন করে যদি একটা এগ্রিগেট আমি অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে একটা ডিফারেন্ট প্রভাব হয়তো লক্ষ্য করা যেতে পারে। এই জন্যই এই in the context of a series of time period there is a possibility of expansionary fiscal contraction. Fiscal contraction করা হচ্ছে কিন্তু তারপর সেটা ইকোনমির উপরে একটা পজিটিভ প্রভাব ফেলছে। আমরা এটা ব্যাখ্যা করে বলছি যে মনে করো একটা ট্যাক্স ইনক্রিজ জনগণকে সিগন্যাল দিল বা এক্সপেকটেশন তৈরি করে জনগণের মধ্যে যে ফিউচারে গভর্নমেন্ট পারচেজ ব্যাপক পরিমাণে হ্রাস পাবে। কেমন কারেন্ট অ্যাক্টিভিটিসটা হলো যে ট্যাক্স ইনক্রিজ করছে আর অল্প পরিমাণে ট্যাক্স ইনক্রিজ করছে, কিন্তু জনগণের মধ্যে একটা এক্সপেকটেশন সৃষ্টি হলো, একটা বার্তা পেল যে তারা মনে করলো যে ভবিষ্যতে গভর্নমেন্ট পারচেজ এই কারণে প্রচুর পরিমাণে কমে যাবে। তাই যদি হয় and thus large future tax cuts, যদি গভর্নমেন্ট ব্যয় যদি কমে যায় ট্যাক্সের পরিমাণ কমে যায় and large future tax cuts। অর্থাৎ এক পিরিয়ডে এটা ইয়েতেও আছে কি বলে রিকার্ডিয়ান যে অ্যানালাইসিস রিকার্ডিং ইকুইভ্যালেন্স, সেখানেও এই কনসেপ্টটা আছে যে এক পিরিয়ডে ট্যাক্স কমালে অন্য পিরিয়ডে ট্যাক্স বাড়াতে হবে। কেমন হয়তো এই পিরিয়ডে গভর্নমেন্ট ট্যাক্স করে সেটা মেটাচ্ছে, কিন্তু এই ঋণের টাকাটা যখন পরিশোধ করবে ভবিষ্যতে তখন টাকা বেশি ট্যাক্স ইম্পোজ করতে হবে। এটা ঠিক একইভাবে এখানে দেখো অ্যাকচুয়াল ট্যাক্স বাড়াচ্ছে, স্মল ইনক্রিজ ইন ট্যাক্স বাড়াচ্ছে, ট্যাক্স বাড়ালে কি হবে তাকে ভবিষ্যতে তাকে ট্যাক্স কমানোর একটা সম্ভাবনা সৃষ্টি হবে। যেটা এখন বর্তমানে বেশি ট্যাক্স কালেকশন করছে, কেমন ভবিষ্যতে কি হবে তাকে কম ট্যাক্স কালেকশনের একটা সুযোগ সৃষ্টি হবে। তো এখন কম ট্যাক্স কালেকশন করলে গভর্নমেন্ট পারচেজও কম ভবিষ্যতে। আমরা বলছি এখানে যদি বর্তমানে মনে করো ট্যাক্স কে কিছু পরিমাণে বাড়ানো হলো এবং এটা জনগণকে একটা বার্তা দিল যে ভবিষ্যতে ট্যাক্সটা বাড়ানো হলো যে পরিমাণ তার চেয়ে অনেক বেশি পরিমাণে ট্যাক্স কমবে, যেহেতু ভবিষ্যতে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা গভর্নমেন্ট পারচেজ
কমবে ভবিষ্যতে, সে কারণে। কেমন? তাই যদি হয় তাহলে এর একটা নেট ইফেক্ট হতে পারে ইকোনমির উপরে। তাই যদি হয়, এবং সেক্ষেত্রে অর্থাৎ বর্তমানে ট্যাক্স সামান্য পরিমাণে, ভবিষ্যতে যদি বড় আকারে ট্যাক্সকে রিডাকশন করে বা করার যদি সম্ভাবনা সৃষ্টি হয়, জনগণের যে লাইফ টাইম বাজেট কনস্ট্যান্ট সেটা বাড়বে, বাজেট কনস্ট্যান্ট এক্সপানশন হবে। তাদের একদিকে একটা পিরিয়ডে তার হয়তো ট্যাক্স বাড়ছে, কিন্তু অন্য পিরিয়ডে তার ট্যাক্সটা আরো বেশি করে কমে যাচ্ছে। এর ফলে তার যে লাইফ টাইম বাজেট কনস্ট্যান্ট সেটা এক্সপানশন করবে, এবং তাই যদি হয় তাহলে তার কনসাম্পশনের পরিমাণটা বাড়বে। কনসাম্পশন বাড়লে সেটা একটা এক্সপেনশনারি ইফেক্ট আমরা। তাহলে এখানে আমরা বুঝছি এর ফলে হবে কি হাউস হোল্ডস will respond to that tax cut, respond to that tax cut by raising their estimates of the lifetime, by raising their estimates of their lifetime resources, estimates their lifetime income or lifetime resources. এবং এর ফলে as a result তাদের যে লাইফটাইম রিসোর্স বাড়বে, এর ফলে তাদের কনসাম্পশনটা বাড়বে, তাদের ঠিক একইভাবে a small reduction in current government purchases would signal a large future reduction and therefore cause consumption to rise by more than the fall in government purchases. যাই হোক না কেন, এর ফলে ইকোনমির উপর একটা এক্সপানশনারি প্রভাব পড়বে, এক্সপানশনারি ইফেক্ট অফ expansionary effect on the economy. তাহলে এক্সপেনশনারি ফিসক্যাল কন্ট্রাকশন হলো যে ফিসক্যাল কন্ট্রাকশন করা হলে, ফিসক্যাল কন্ট্রাকশন মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমানো হলে কিংবা ট্যাক্স বাড়ানো হলে তার ইফেক্ট যদি ইকোনমির উপরে নেগেটিভ না হয়, যদি পজিটিভ হয়, একটা পজিটিভ ইমপ্যাক্ট ফেলে, যদি এটা মূলত এই ঘটনাটা ঘটছে এক্সপেকটেশনের মাধ্যমে, এক্সপেকটেশন পরিবর্তনের মাধ্যমে। গভর্নমেন্ট যখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমাচ্ছে কিংবা ট্যাক্স বাড়াচ্ছে, তার একটা এক্সপেকটেশন সৃষ্টি হচ্ছে হাউস হোল্ডের মধ্যে যে ভবিষ্যতে হয়তো ট্যাক্স কমে যাবে, ফলে তার যে লাইফ টাইম রিসোর্সেস বা লাইফ টাইম ইনকাম সেটা বাড়বে, এবং তার ভিত্তিতে কনজিউমার কি করে, হাউস হোল্ড কি করে, কনজাম্পশনকে বাড়িয়ে দেবে, বা তার এভারেজ কনজাম্পশন যেটা, সেই এভারেজ কনজাম্পশন লেভেলটা বাড়ে, বৃদ্ধি পায়, যার প্রভাব ইকোনমির উপরে এক্সপেনশন হয়। তাই যদিও ফিসক্যাল কন্ট্রাকশন করা হচ্ছে, এই ফিসক্যাল কন্ট্রাকশনটা যখন জনগণের বাজেটের উপরে বা লাইফ টাইম রিসোর্সের উপরে একটা পজিটিভ প্রভাব ফেলবে, তখন এই মানুষের কনসাম্পশন বাড়বে, এবং কনসাম্পশন বৃদ্ধির প্রভাবটা হয়তো গভর্নমেন্ট যে এক্সপেন্ডিচার রিডাকশন তার চেয়ে বেশি হতে পারে, এবং এর ফলে ইকোনমির উপরে একটা পজিটিভ প্রভাব পড়বে। এই ঘটনাটাকে বলা হচ্ছে ফিসক্যাল এক্সপেনশনারি ফিসক্যাল কন্ট্রাকশন বলা হচ্ছে। এবং এমপিরিক্যালি বিভিন্ন জায়গায় ডেটা থেকে দেখা গেছে যে এটার পক্ষে সাপোর্ট পাওয়া যায়, আমরা বলতে পারি এমপিরিক্যাল সাপোর্ট আছে এই তত্ত্বের, বা যেখানে থিওরিটিক্যাল পসিবিলিটিস আমরা বললাম এখানে এক্সপেনশনারি ফিসক্যাল কন্ট্রাকশন, এটা বিভিন্ন কনটেক্সটে, বিভিন্ন দেশের কনটেক্সটে এটার পক্ষে কিছু সত্যতা পাওয়া গিয়েছে, এমপিরিক্যাল এভিডেন্স পাওয়া গিয়েছে। একটা এভিডেন্স হলো যে ফিসক্যাল রিফর্ম প্যাকেজ, এভিডেন্স বলতে পারি, ফিসক্যাল রিফর্ম প্যাকেজ ইন ডেনমার্ক এন্ড আয়ারল্যান্ড, যেখানে ট্যাক্সকে বাড়ানো হয়েছিল, ফিসক্যাল রিফর্ম প্যাকেজ in Denmark and Ireland.
Ireland in 1980s. It is a Denmark and Ireland কিছু ফিসক্যাল প্যাকেজ নেওয়া হয়েছিল, রিফর্ম প্যাকেজ নেওয়া হয়েছিল। সেই রিফর্ম প্যাকেজের মাধ্যমে যদিও সেটা মনে করা হচ্ছিল যে সেটা একটা কন্ট্রাকশনাল ফিসক্যাল পলিসি, তারপরে সেটা কনসেন্ট্রেশন বাড়িয়ে দিয়েছিল, কস্ট কনসেন্ট্রেশন টু রাইটস। Or consumption boom operating through the change expression. Operating through the change expression. এটা একটা एग्जांपल বললাম, এটা ছাড়া আরো অনেক एग्जांपल আছে। ইউএস ইকোনমির ক্ষেত্রে এই ধরনের প্রভাব দেখা গিয়েছে, যেখানে 90s এর প্রথম দিকে ডেফিসিট, ইউএস ইকোনমি 1990s এর প্রথম দিকে ওখানে কিছু ডেফিসিট রিডাকশন পলিসি গ্রহণ করা হয়েছিল ইউএস ইকোনমিতে। ডেফিসিট রিডাকশন পলিসি গ্রহণ করা হয়েছিল, এটা এক ধরনের ছিল এক্সপেনশনারি ফিসক্যাল কন্ট্রাকশন। ডেফিসিট যখন কমানো হয় সেটাকে সাধারণত একটা কন্ট্রাকশনারি ফিসক্যাল পলিসি হিসেবে মনে করা হয়, কিন্তু কন্ট্রাকশনে হলো সেটা ইউএস ইকোনমির উপর একটা এক্সপেনশনারি প্রভাব ফেলেছিল। সুতরাং এটা শুধু থিওরিটিক্যাল পসিবিলিটিস না, এটার বাস্তব এক্সাম্পল আমরা লক্ষ্য করতে পারি। সুতরাং আমাদের এখানে লেসনটা হলো এখানে আমাদের যে আমরা ট্রেডিশনাল বা ওয়ান পিরিয়ড যে অ্যানালিসিস গুলো করি ম্যাক্রো ইকোনমিক্সে, তার ভিত্তিতে যে প্রেডিকশন গুলো করা হয়, সেই প্রেডিকশন গুলো যে মাল্টি পিরিয়ড কনটেক্সটে বা লাইফ টাইম কনটেক্সটে সঠিক হবে তার কোনো গ্যারান্টি নেই। কেমন? অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ালেই কিংবা ট্যাক্স কমালে যে জিডিপি বাড়বে তার কোনো নিশ্চয়তা নেই। এটা নির্ভর করে যে যদি আমরা লাইফ টাইম কনটেক্সটে চিন্তা করি বা মাল্টি পিরিয়ড কনটেক্সটে চিন্তা করি, তাহলে সেটা এক্সপেকটেশনের উপর কি প্রভাব ফেলছে। এক্সপেকটেশনটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এক্সপেকটেশনের উপর নির্ভর করে ইকোনমিক ইমপ্যাক্টটা কেমন হবে। এটা শুধুমাত্র এই কনটেক্সটে না, এটা শেয়ার বাজারের ক্ষেত্রেও তাই। শেয়ারের ক্ষেত্রেও যদি মনে করো জিডিপি ফল করলে শেয়ারের মূল্য কমার কথা। কেমন? মানুষ যদি মনে করে, মানুষের মনে যদি একটা এক্সপেকটেশন সৃষ্টি হয় না ভবিষ্যতে জিডিপি বাড়বে, কেমন, তাহলে এখন জিডিপি ফল করলো দেখা যাবে যে শেয়ার দাম বেড়ে যাচ্ছে। কারণ তাদের মনে যদি এক্সপেকটেশন গুলো করেছে যে জিডিপি ভবিষ্যতে বাড়বে, তাই তারা কি করবে, শেয়ারে ক্রয় বাড়িয়ে দিবে। সুতরাং এক্সপেকটেশনটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারেন্ট অ্যাক্টিভিটিস যে রেজাল্ট যেটা হওয়ার কথা সে অনুযায়ী না হয়ে ডিফারেন্ট রকম হতে পারে যদি সেটা এক্সপেকটেশনের মধ্যে পরিবর্তন হয়। এখানেও ঠিক তাই, যে যদিও গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমছে, সেটা যদি মানুষের মনে একটা এক্সপেকটেশন সৃষ্টি করে তার লাইফ টাইম রিসোর্স বেড়ে যাবে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমানোর কারণে, কিংবা ট্যাক্স বাড়ার কারণে ভবিষ্যতে তাকে ট্যাক্স কম দিতে হবে, তার লাইফ টাইম রিসোর্সের পরিমাণ বাড়বে, তাহলে এটা ইফেক্টটা কন্ট্রাকশনে না হয়ে ইফেক্টটা এক্সপেনশনে হতে পারে ইকোনমির উপরে। এই জন্য যে এক্সপেকটেশনাল যে চেঞ্জ মানুষের মধ্যে সেটা ইম্পর্টেন্ট। কেমন? এটা ছাড়াও আরো দুটো মেকানিজমের কথা বলা হয়, যে দুটো মেকানিজমের কারণে এই এক্সপেনশনারি ফিসক্যাল কন্ট্রাকশনের ঘটনাটা করতে পারে। একটা হলো থ্রু ইন্টারেস্ট রেটের মাধ্যমে করতে পারে, সুদের হারের পরিবর্তনের মাধ্যমে। একটা করতে পারে সাপ্লাই সাইড কনসিডারেশনের মাধ্যমে, সাপ্লাই সাইডের ইফেক্টের মাধ্যমে করতে পারে। কেমন? কারণ যখন গভর্নমেন্ট পার্সেন্ট যখন কমানো হয়, সরকারি ব্যয় যখন কমানো হয়, যেটা একটা কন্ট্রাকশনাল ফিসক্যাল পলিসি, সরকারি ব্যয় কমানো হলে সাধারণত দেখা যায় যে ইন্টারেস্ট রেটের পরিমাণটাও কমে যায়। ইন্টারেস্ট রেটটা, কারণ সরকার যখন ব্যয় বাড়ায়, ব্যয় বৃদ্ধি করে, সরকারকে যখন লোন দিতে হয় মার্কেট থেকে, তখন একটা লোনের উপর একটা প্রেসার পড়ে, প্রাইভেট সেক্টর প্লাস গভর্নমেন্ট সেক্টর দুটো মিলে, দুটো প্রেসারে ইন্টারেস্ট রেটটা বেড়ে যায়। তাই গভর্নমেন্ট যখন কম ব্যয় করে তখন ইন্টারেস্ট রেটটা ফল করে। ইন্টারেস্ট রেট যদি ফল করে সেটা অনেক সময় কনসাম্পশনের উপর একটা পজিটিভ প্রভাব ফেলে এবং ইনভেস্টমেন্ট উপর একটা পজিটিভ প্রভাব ফেলে, যে কারণে এই ইকোনমির উপর একটা এক্সপ্যানশনের প্রভাব লক্ষ্য করা যায়। তাছাড়া সাপ্লাই সাইড কনসিডারেশনও আছে, যে সাপ্লাই সাইড কনসিডারেশন অনুযায়ী যে অনেক সময় মনে করা হয় যে হাই লেভেল অফ গভর্নমেন্ট ঋণ যদি বেশি থাকে, সরকার যদি ব্যয় বেশি করে, সেটা অনেক সময় ইকোনমির উপর একটা বার্ডেন হয়ে যায়। যে অনেক সময়
এটাকে বলা হয় ডেট ক্রাইসিস বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ফিসক্যাল ক্রাইসিস সৃষ্টি করতে পারে। বেশি সরকার যদি ঋণ পরিশোধ করতে না পারে, ঋণের বোঝা যদি খুব বেশি বেড়ে যায়, সেটা এক ধরনের ফিসক্যাল ক্রাইসিস সৃষ্টি করতে পারে, যেটা ইকোনমির উপরে একটা নেগেটিভ প্রভাব ফেলে। কারণ তাই গভর্নমেন্ট ডেফিসিটকে যদি কমানো যায়, যেটা আমরা কন্ট্রাকশনাল ফিসক্যাল পলিসি বলি, সেটা প্রভাবটা কন্ট্রাকশনে না হয়ে এক্সপেনশনালি হতে পারে। যে ক্ষেত্রে আমরা বলি যে এটা এক্সপেনশনাল ফিসক্যাল পলিসির একটা এক্সাম্পল। কেমন? আমার মনে হয় আমরা এখানে আজকে শেষ করি। তোমরা তোমাদের বইয়ের চ্যাপ্টার 12 টা একটু দেখবে প্রথম দিকে। আমি এটা হ্যান্ড আউট করে দিয়ে দেবো, স্ক্যান করে তোমাদেরকে পরে দিব। স্যার আমাদের সব যতগুলো চ্যাপ্টার পড়া হয়েছে সেগুলো সবগুলার হ্যান্ড নোট কি আছে? যেগুলো আছে সেগুলো আমি দিব। তাছাড়া বইয়ের রেফারেন্স তো আছে, তাই না? বিশেষ করে ইকোনমিক্স এর টাইম সিস্টেম বুঝার দিক থেকে পড়তে পারো, চ্যাপ্টার 21 সেটা সহজ, বুঝার বইটা কিন্তু সহজ, কঠিন না। তারপর আমি আমার কাছে যে হ্যান্ড আউট গুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। স্যার আপনার হ্যান্ড নোট থেকে পড়তে একটু ইজি লাগে, মানে সেই জন্য। তো আমার হয় কি, আমার সময় হাতের লেখা বুঝবা না, অনেক সময় আমি সংক্ষিপ্ত আকারে লিখি। যেমন চেঞ্জকে আমি পুরো পুরো না লিখে আমি সিএসজি লিখি, চেঞ্জকে আমি কোথাও কোথাও সংক্ষিপ্ত সাইন ব্যবহার করি। সাবজেক্ট না লিখে আমি এসটি লিখি একটু। স্যার ওটা বোঝা যায়, বুঝতে পারি স্যার। অনেক সময় 10 সময় হতে পারে। যাক, তারপর আমি দিয়ে দিব তোমাকে, দুটো আমি দিয়ে পড়বে। যদি বুঝতে না পারো বই দেখবে, বই দেখলে সেখানে ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু বই থেকে সেগুলো ওকে স্যার। তোমাকে একটু সংক্ষিপ্ত করে দিয়েছি, একটু তোমাদের হয়তো পড়তে সুবিধা হবে। স্যার আমাদের দুটোটা চ্যাপ্টারে মানে দুটোটা সাবজেক্টের সিলেবাস যদি একটু চ্যাপ্টার ওয়াইজ করে দিয়ে দিতেন সুবিধা হতো স্যার। আমি যে এখন একটু এলোমেলো লাগছে। আমি তাহলে শেষ ক্লাসে আমি একটু রিভিউ করে দিব আমি কি কি পড়িয়েছি। ওকে স্যার। যা পড়িয়েছি তাই সিলেবাস, সেখান থেকে প্রশ্ন হবে। আচ্ছা স্যার। আমি একটা শেষে একটা রিভিউ টেস্ট দিব, সেখানে হয়তো কি কি পড়িয়েছি সেগুলো সুন্দর করে আমি আগে দিব, তাহলে হয়তো একটু ক্লিয়ার হবে। জি স্যার। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আগামী সপ্তাহে দেখা হবে। ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার।